ত্রিপুরায় বহুমুখী উন্নয়নের কাজ চলছে বলে দাবি করা হয়, কিন্তু সেই উন্নয়নমূলক কাজের সুফল কি জনগণ পর্যন্ত পৌঁছচ্ছে? কারণ নাগরিকদের ভোগান্তি নিয়ে যখন প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যায়, তখন প্রশ্ন ওঠে, এই উন্নয়ন কার জন্য? আর এই উন্নয়নের নামে সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে? ব্যস্ততম রাজপথ কিংবা জাতীয় সড়ক, দিনের আলোয় একেবারে পিক আওয়ার্সে রাস্তা খোরাখুরি বা সারাইয়ের হিড়িক দেখে প্রশ্ন জাগে, প্রশাসনের টনক নড়বে কবে? ইমার্জেন্সি রাস্তা বন্ধ রেখে এই জগাখিচুড়ি কর্মকাণ্ড কি শুধু দায়িত্ব জ্ঞানহীনতা, নাকি প্রশাসনের চরম উদাসীনতা? ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে বাড়ি বাড়ি পাইপলাইন পাতার পর ছবি তোলার উৎসব তো কম হলো না, কিন্তু বহু এলাকায় কল খুললে জল তো দূরস্থান, কদাচিৎ যা আসে তা নোংরা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ। আর এবছর আষাঢ়ের বৃষ্টি নগরবাসীর চোখে সমস্ত পর্দা খুলে দিয়েছে। ড্রেন সংস্কারের নামে কোটি কোটি টাকা ঢালার পর জল সমস্যা তো কমলই না, উল্টো ড্রেনের নোংরা জল উপচে রাস্তায় ছাপিয়ে ঘর বাড়ি ও দোকানে ঢুকে তাণ্ডব চালালো। এর নেপথ্যে কি শুধু প্রকৌশলগত ত্রুটি, ইঞ্জিনিয়ারিং ত্রুটি, নাকি অন্য সমস্যাও আছে? এদিকে শহরের অলিগলি ড্রেনগুলো পরিষ্কারের নামগন্ধ নেই। মানুষের বাড়িঘরের পাশ দিয়ে যে ড্রেনগুলো যায়, কোথাও পরিষ্কার করলেও সেই পচা আবর্জনা সরু রাস্তার উপর দিনের পর দিন ফেলে রাখা হয়। ডাস্টবিনের আশপাশের বাসিন্দাদের জীবন আজ নরকতুল্য, দুর্গন্ধে টেকা দেয়। তাই প্রশ্ন উঠছে, উন্নয়নের নামে জনগণের এই দুর্ভোগ কেন? প্রশাসনের শীর্ষ কর্তারা যদি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেন, তবে মনিটরিং করবে কে? সাধারণ মানুষের ভোগান্তি এড়িয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করার সদিচ্ছার অভাব কেন? কোথায় গলদ হচ্ছে, কোথায় ঘাটতি রয়ে যাচ্ছে, আর বাস্তবে কি পদক্ষেপ নেওয়া দরকার? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যে কি উন্নয়নের নামে জনদুর্ভোগ চরমে উঠছে, তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজ সচেতক প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ননী স্যার, এই যে রাজ্যে যে ধরনের অপরিকল্পিত ও অপরিপক্ক উন্নয়নমূলক কাজ চলছে বলে অনেকে অভিযোগ করছেন, যেমন ধরুন ব্যস্ত সময়ে রাস্তা খোরাখুরি চলছে, বা কভার ড্রেনের নামে জল জমার যে মহোৎসব, এখন বা এই যে রাস্তা সারাই, এখন অনেক জায়গায় আমরা দেখছি রাস্তা সারাই হচ্ছে দিনের বেলা, ব্যস্ত কাজের সময়, মানুষ অফিস টাইমে, স্কুল কলেজের টাইমে। এমনকি হাসপাতালের পাশে ইমার্জেন্সি রোডটিও দিন দুপুরবেলা বন্ধ করে সেখানে ঢালাইয়ের কাজ চলছে, পিচ ঢালাইয়ের কাজ চলছে, কার্পেটিং এর কাজ চলছে। এগুলো কি নিছক প্রশাসনিক ব্যর্থতা, নাকি সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে এক ধরনের কাঠামোগত প্রতারণা বলে এটা মনে করেন? নমস্কার ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের। আসলে সমস্যাটা হলো, আমাদের দেশে যারা ক্ষমতায় যায়, একবার গেলে এরা এই ক্ষমতাচ্যুত হওয়া না পর্যন্ত তারা জনগণের যে দুঃখ দুর্দশা, জনগণের যে অনুভূতি, সেটাকে তারা গুরুত্ব দিতে চায় না। তারা মনে করে এটা তাদের পার্মানেন্ট সলিউশন। আপনাদের এই চ্যানেলেই অনেকবার বলেছি আমি, বা আমার সঙ্গেও যারা ছিলেন সবাই একই তো অনুভূতি। আমরা তো সবাই নাগরিক সমাজ, শহরে বসবাস করি। এখন উন্নয়নের নামে রাস্তাঘাটগুলো হচ্ছে, খোঁড়াখুঁড়ি হচ্ছে, এটা স্বাভাবিক, স্বাগত। উন্নয়নটাকে তো আমরা স্বাগত জানাতে হবে নাকি, যেটা ভালো কাজ। শহরে রাস্তাঘাট চড়া হবে, ড্রেনগুলো পাকা হবে, কাভার ড্রেন ছিল না এতদিন, কাভার ড্রেন হবে। এটা তো সবই আমাদের প্রত্যাশিত এবং আমরা কাঙ্ক্ষিত। আমরা মনে করি সরকারের এগুলো করছে, ভালো কথা। কিন্তু এখন এখানে কি প্রকৌশলগত ত্রুটিকেও আমরা কি বলবো, অথবা যেটা আপনি বললেন যে এটা নেগলিজেন্সিও বলবো। আমি তো মনে করি প্রকৌশলগত ত্রুটি তো ছিলই একটা, বা আছেই, তার চাইতে বেশি নেগলিজেন্সি, মানে পাত্তা না দেওয়া, যেভাবে চলছে চলো। কারণ এখন শহরের যে কোনো প্রান্তে যাই, বা যে কোনো অলিতে গলিতে, বা যে কোনো মেইন রাস্তাগুলিতে মেইনলি খোঁড়াখুঁড়ি হচ্ছে,
সেখানে দেখা যায় যে মানে কোনো একটা ডিপার্টমেন্টের সঙ্গে কোনো একটা ডিপার্টমেন্টের, যেমন কারেন্টের যে লাইন, আন্ডারগ্রাউন্ড কারেন্টের যে লাইনগুলো নেওয়া হচ্ছে, এটা একটা প্রক্রিয়া চলছে সেখানে। আবার ড্রেনগুলো যারা বানাচ্ছে তারা আরেকটা প্রক্রিয়া চলছে। আবার এই ড্রেনগুলোকে মেরামত করার জন্য যেটা খোঁড়া হচ্ছে তাকে আরেকটা ডিপার্টমেন্ট চলছে। এখন কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের কোনো তালমিল কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ফলে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। এখন বৃষ্টি হলে যেমন জলটা মানে ড্রেনগুলো, যেহেতু ড্রেনের রাস্তা থেকে ড্রেন অনেক উঁচুতে উঠে গেছে, তো রাস্তার জল এখন আর ড্রেনে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না, ড্রেনের রাস্তার উপরই জলটা সেখানে থেকে যাচ্ছে। তো এটা যেমন একটা প্রবলেম হচ্ছে, ঠিক আবার এত গর্ত, এত ভাঙাচোরা, যখন আমরা পায়ে হাঁটি বা বাইকে চলি বা অটোতে বা মানে টমটম আমরা যেটাকে বলি ই রিক্সা, সেটাতে চলার সময় যেমন প্রাণটাকে হাতে নিয়ে চলতে হচ্ছে। কারণ কোথায় কোন সময় কোন ঝামেলা লেগে যেতে পারে, যদি গর্তে যদি চাকাটা পড়ে, যদি উল্টে যায় বা যদি এরকম হয়, তাহলে একটা বিরাট বড় সমস্যা নিয়ে আমরা চলাফেরা করি। তো এখন আর যদি বৃষ্টি না হয়, যেমন এই দুদিনে বৃষ্টি নাই, আপনি রাস্তায় বেরোতে পারবেন না, এত ধুলা, আর বলার অপেক্ষা রাখে না। সমস্ত নাক চোখ মুখ একদম মানে শহরে বেরোলে পরে ঘরে গেলে একদম পুরো আবার স্নান করতে হয়, এত ধুলাবালি, মানে ডাস্টের অবস্থা অনেক মারাত্মক অবস্থা। ভোগান্তির লিস্টটা আসলে অনেক বড়, বিশেষ করে নগরবাসীদের ভোগান্তির লিস্টটা অনেকটা বড়। কিন্তু বড় বড় শহরে এই ধরনের ঘটনা হয় এবং উন্নয়নের কাজ করতে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। এই কথাগুলো বা এই বুলিগুলো আউড়ে কিন্তু অনেকেই আমরা দেখছি এটাকে উন্নয়নের কাজ হচ্ছে তাতে আপনি খুশি হন, তাতে আপনি গর্বিত হন, কিন্তু এই উন্নয়নের জন্য যে মানুষ সমস্যাগুলো ভুগছে সেগুলোকে অনেকটা খাটো করে দেখানোর চেষ্টা করে। সঞ্জয় স্যার, এই যে উন্নয়নের এই অপরিকল্পিত ধারা কি কেবল একটা প্রশাসনিক উদাসীনতার ফল, নাকি জনকল্যাণের আড়ালে নাগরিকদের দৈনন্দিন যে জীবনকে একটা দুর্বিষহ করে তোলার যে একটা সুদূর প্রসারী প্রশাসনিক ব্যর্থতা বলে আপনি মনে করেন? দেখুন, আমরা জানি যে কোনো জনবহুল রাস্তা বা যেখানে ব্যস্ততম রাস্তা, সেগুলো রাতের বেলায় হয়তো মেরামত হয়। হ্যাঁ, ঠিক, রাতের বেলায় পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আমাদের শহরে এখন পর্যাপ্ত আলো রয়েছে। তাহলে এখানে দিনের উইকডেজে যদি তাও আমরা ধরে নিতাম যে রবিবার দিন ছুটির দিনে কোনো কাজ হচ্ছে, উইকডেজে আমরা দেখছি দিন দুপুরে কাজ হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আর মূলত শহরবাসীর দুর্ভোগ নিয়ে আপনারা যে টকশোটা আয়োজন করেছেন তাতে ডাকার জন্য, আমার মনে আছে গত পুজোর আগে সম্ভবত একদিন আপনাদের এখানে এই পুর নিগমের এই মানে উন্নয়নমূলক কাজ ও জনদুর্ভোগ সংক্রান্ত এরকম একটা হয়তো কাছাকাছি একটা টকশোতে মানে বিষয়ে টকশোতে কথা বলছিলাম। তো তখন আমরা শুনেছিলাম যে পুজোর আগে সমস্ত রাস্তাঘাট যা যা আছে যেগুলো সংস্কার হচ্ছে বা নতুন হচ্ছে এগুলো শেষ হয়ে যাবে। বেসিক্যালি সিন্স অক্টোবর থেকে আজকে অবধি কয় মাস, 27 মাস হয়ে গেল। ঠিক আছে, আসলে এখানে সিরিজ অফ অ্যাক্টিভিটিস আছে আমার যেটা মনে হয় আর কি, যদি আমি কাজগুলোকে যদি লক্ষ্য করি, কিছু কাজ আছে নতুন কাজ, নিউ, কিছু কিছু কাজ আছে মেরামতির কাজ, কিছু কিছু কাজ আছে এক্সপানশনের কাজ, কিছু কিছু কাজ আছে বিভিন্ন ডিপার্টমেন্টকে আপনার একটু সঙ্গে করে নিতে হবে। ঠিক আছে, প্লাস কিছু কিছু কাজ আছে ভবিষ্যৎ পরিকল্পনার কাজ, আবার সঙ্গে আছে স্মার্ট সিটি সুন্দরায়ন। সুতরাং অনেক রকমের অ্যাক্টিভিটিস তার মধ্যে এখানে কিন্তু জড়িত আছে এবং প্রত্যেকটা কাজের জন্য আসলে মিউনিসিপ্যালিটি আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে মিউনিসিপ্যালিটি হয়তো একটা দেখতে পাচ্ছি যে স্মার্ট সিটিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো আমরা এখন যেগুলো দেখছি যে শহরের মাঝখানে এই এখন আপনার ড্রেন বানাচ্ছে, যেটা উনি বলছিলেন ড্রেনগুলো উঁচু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বাড়ির সামনে দিয়েও ড্রেন মানে ড্রেন বানিয়েছে, কিন্তু এই ড্রেনে যে জল ঢুকবে প্রবেশ করবে সেই কোনো মানে হোল রাখেনি। কন্ট্রাক্টরকে আমি ব্যক্তিগতভাবে বলেছি অনেকবার। ঠিক আছে, এখন এবং এই জায়গাটা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আমি একটু অ্যাড করতে চাইবো। এই যে ড্রেন, রাস্তা যেহেতু নিচু এবং ড্রেন যেহেতু উঁচু, বিশেষ করে রাস্তা বাড়ি ঘরের দিকটা আমি পরে আসছি, মানে যেটা মানে ড্রেনের অপর দিকটা যেদিকে মানুষের বাড়ি বা দোকান সেদিকটা, এখন রাস্তাতে যে জলটা জমে থাকে বহু জায়গায়, বিশেষ করে বৃষ্টির সময় দেখা গেছে যেখানটায় অল্প বৃষ্টি হলো যে রাস্তার পাশে কিছু জল জমে থাকে,
জলের একটা স্তূপের মতো হয়ে থাকে, সেখানে রড দিয়ে বা শাবল দিয়ে ড্রেনগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, ড্রেনের ওয়ালগুলোতে সেখানে গর্ত করে দেওয়া হচ্ছে আনসাইন্টিফিক্যালি। এবং যখন বড় বৃষ্টি হলো তখন আমরা দেখেছি যে যেরকম পারছে করছে, এখন সেটা তারা কারা যারা করছে সেটা জানা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, দুদিন আগে যে ড্রেনটা করা হলো এবং এই যেভাবে অবৈজ্ঞানিকভাবে যে ড্রেনের ওয়ালগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাতে ড্রেনটাও দুর্বল হচ্ছে না? না, ড্রেন তো দুর্বল হচ্ছে। আমি আপনাকে কথা বলছি, আমি এজ এ নগরবাসী, আমার বাড়ির সামনে দিয়ে যখন নাকি ড্রেনটা যাচ্ছিল, তখন আই হ্যাভ রিপিটেডলি রিকোয়েস্টেড দ্য কন্ট্রাক্টর, ইভেন দ্য ইনচার্জ ইঞ্জিনিয়ার, আমি লাইভ আপনাদের সামনে বলছি যে আমি নিজে জানি এখানে জল জমে, আমি ওকে নিজে পাইপ এনে দিয়েছি, নিজে ব্যক্তিগতভাবে পয়সা দিয়ে কিনে এনে, বাট হি ডিক্লাইন টু ডু ইট, করেনি। হ্যাঁ, তো সুতরাং আপনি তো এখানে তো আমার তো মনে হয় যে যিনি কাজ করছেন অ্যাকচুয়ালি মানে হাউ হিজ, শুনতে পাচ্ছি উনার বিল নাকি কিছুটা আটকেছে কিনা জানি না। যাই হোক, এখন কথা হলো, যদি যারা নাকি ওইখানে কাজগুলো দেখাশোনা করছেন, ঠিক আছে, উনাকে তো আমার জানানো উচিত ছিল, আমি জানিয়েছি, আমি টিভি লাইভে বলছি যেটা, ঠিক আছে। তো বেসিক্যালি এখন মানে কি, যারা কাজ করছেন উনাদের নিশ্চয়ই জনগণের যে কথা না শুনবার মতো নিশ্চয়ই ক্ষমতা ওদের রয়ে গিয়েছে, কারণ জানে ওনারা যে জনগণের কথা যদি আমরা নাও শুনি তাতে আমার কাজের কোনো সমস্যা হবে না, কিছু হবে না, আমার বিল আটকাবে না, বিল আটকাবে না। আলটিমেটলি কি হচ্ছে, রাস্তা জল জমে থাকলে কয়দিন আগে আপনি যত ভালো রাস্তাই বানান আপনি, ঠিক আছে, সেই রাস্তা নষ্ট হবে। ঠিক যে এলাকাতে কাজ হচ্ছে সেই এলাকার যে বাসিন্দারা যারা, তারা ঠিক ভালো জানে, সবচেয়ে ভালো জানে কোথায় জল জমে বা বৃষ্টি হলে জলটা কোন দিক থেকে কোন দিকে যায়, কি করে করলে পরে কোন দিকে স্লোপিং ভালো আছে, কোন দিক থেকে জলটা বেরোচ্ছে, এলাকাবাসী জানে। তাদের মতামত না নেওয়াটা কি অধ্যত নাকি সেটা অন্য কোনো বিষয়? দেখুন, ওনারা যারা আছেন ওনারা প্রকৌশলীর নাম বলে বেসিক্যালি দেয়ার মানে তারা সবকিছুই জানেন, ঠিক আছে। সুতরাং যখন আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি বলবেন ইট ইজ অ্যাজ পার দ্য ড্রয়িংস অফ দ্য গভর্নমেন্ট, দে ক্যান নট মেক এনি চেঞ্জেস, তাহলে হয়তো ওনার কাজটা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত কথা আপনাকে গাল গল্প শুনিয়ে দেবে। এখন ওনারা কি করবে, আমাদের মতো সাধারণ লোক যারা নাকি এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিজাইন সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তা আমরা শুনে আসতে হয়, আমাদের বক্তব্যটা ওনাদেরকে বলে আসি। যেহেতু আজকে সুযোগ হলো যে আপনি বললেন উঁচু হচ্ছে নিরাপদে, আপনার ভুল করেছিল ড্রেন যখন নাকি গুলো, তো যারা নাকি ড্রয়িং করছেন, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক বা পিডাব্লিউডি হোক, সবাইকে একসঙ্গে বসে কাজ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক জায়গাতেই দেখা যায়, আপনি লক্ষ্য করে দেখবেন যে ড্রেনের ভিতর দিয়ে কিন্তু অনেক জায়গাতে আপনি লক্ষ্য করবেন যে জলের পাইপ গিয়েছে, ঠিক আছে। এটা যে ইন্দোরে যে কয়দিন আগে যে একটা দুর্ঘটনা ঘটেছে, বহু লোক মারা গিয়েছে, ঠিক আছে, কখন এই আপনি মানে এই যে আপনি ড্রিঙ্কিং ওয়াটার কোথায় লিক হয়ে থাকবে, কোথায় সেই নোংরা জল গিয়ে কি মানে কি ধরনের ডিজিজ টেনে আনবে, কি হবে, সেটা তো কেউ বলতে পারছে না। এগুলো কিন্তু সমস্ত কিছুই যারা নাকি কাজ করছিলেন ইঞ্জিনিয়াররা, তারা জানেন না সেটা ঠিক নয়, দে নো ইট, দে হ্যাভ ডান ইট উইলফুলি, আমি বলবো দে হ্যাভ ডান ইট উইলফুলি। কারণ কি, নয়তো বেসিক্যালি মানে এখন বেসিক্যালি এটা তো যারা নাকি উপরে প্রশাসনের উপরে যারা কাজ করেন, যারা আমলা যারা নাকি ধরেন না মন্ত্রী সাহেব আছেন বা যারা এমএলএ আছেন বা যারা মিনিস্টার আছেন বা জনপ্রতিনিধি আছেন, উনাদের পক্ষে তো সবগুলো দেখা সম্ভব নয়। এগুলি ডাউন দ্য লাইন যারা ইঞ্জিনিয়াররা কাজ করে, দে উইল কন্ট্রাক্ট উইথ দি ইঞ্জিনিয়ার, এবং তারা এগুলোকে মনিটরিং করবে। এখন ওনাদের কি অসুবিধা, ওনাদেরকে আপনাদের মতো এই সমস্ত অনুষ্ঠানে আমার মনে ডেকে এনে এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা দরকার। প্রশ্ন তো অবশ্যই হবে, প্রশ্ন তো করা হচ্ছে। আমার মনে হয় বেসিক্যালি এটা আমার মনে হয় যে সরকারের যারা আছেন উচ্চ পদে যারা বহাল আছেন, ওনাদের তো প্রশাসনিক ব্যর্থতা, উদাসীনতা অনেকটা বলা উচিত। They want to basically escape, কাজটা হয়ে গেলেই হয়ে গেল। সমস্যাটা ঠিক কোন জায়গায়, আমি আসবো আপনার কাছে। ননি স্যার, এই যে উন্নয়নের নামে এই যে রোজকার ভুক্তভোগী বানানোর একটা তামাশা চলছে, মানে হচ্ছে কাজ তো হচ্ছে, কাজ হচ্ছে, দেশের কাজ হচ্ছে, দশের কাজ হচ্ছে, কিন্তু সেই দশই কিন্তু ভুগছে। এখন তার মূল কাটাটা বিধে আছে কোথায় বলে মনে করেন? এটা কি মানে ভুইফোর প্ল্যানিং এর একটা দোষ, মানে কোনোভাবে একটা প্ল্যানিং করে হয়ে গেল কাজটা এখানে এইভাবে নামানোর জন্য,
নাকি ইমপ্লিমেন্টেশন, কাজ নামানোর সময় যে ইমপ্লিমেন্টেশনে একটা গাফিলতি হচ্ছে, নাকি কাজের তদারকি বা মনিটরিং যাকে আমরা বলি সেখানে কোনো ধরনের মানে গাফিলতি হচ্ছে, বা নাকি একদমই পুরো সিস্টেমটাই একদম মানে অযোগ্যদের হাতে পড়ে গেছে যার জন্য এই ধরনের কাজ হচ্ছে? না, আপনি যেটা বললেন এটা দুটোই আছে, একটা ইমপ্লিমেন্টেশন যেমন আছে, প্ল্যানিং যেমন আছে, দুটোই কিন্তু মানে দুটোর মধ্যে দুর্বলতা আছে, মানে কোনো সঠিক পদক্ষেপ সঠিকভাবে করা হচ্ছে না আর কি, দুপক্ষই। আরেকটা হচ্ছে এখানে আমার মনে হয় যে যেহেতু টাকাগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, তারপর একটা স্মার্ট সিটি প্রজেক্টের টাকাটাকে দেদার খরচা করো, আর এখান থেকে মানে যে কোনোভাবেই মানে আমার তো মনে হয় না প্রপার টাকাগুলো খরচ হচ্ছে বা ইউটিলাইজেশনটা হচ্ছে। আমি প্রসঙ্গে আর একটা কথা বলি, এই যে স্মার্ট সিটির কাজটা, এটা কিন্তু শুধু আগরতলা শহরে হচ্ছে তা না, ভারতবর্ষের অন্য বড় বড় শহরগুলিতে হচ্ছে, যেগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আগে থেকে পুরনো আছে, বড় বড় হাইটেক সিটি আছে, সেখানে তো হচ্ছেই। এই ছাড়াও অনেকগুলো গভর্নমেন্টের এরকম প্ল্যান আছে যে সমস্ত অনেক কয়েকশো মানে মানে বেশ কিছু শহরকেই আগরতলার মতো স্মার্ট সিটি হিসাবে ডিক্লেয়ার করে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দিচ্ছে। আমার মনে হয় না আগরতলার মতো এরকম অপরিকল্পিত এবং অপরিপক্ক চিন্তা ভাবনা নিয়ে কাজগুলো হচ্ছে, তাহলে কিন্তু অন্যত্র সাংঘাতিক ঝামেলা হয়ে যেত। আমরা কিন্তু কোথাও আমরা এরকম দেখছি না, বা যারা এখান থেকে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ভিজিটর যারা বাইরে যান তারা নিশ্চয়ই দেখতে পান যে কোনো শহরে যখন কাজ হচ্ছে, কাজটা তারা পার্ট করে একটা অংশ করে। এখন এখানে আগরতলা শহর এমনিতে তো একটা ছোট শহর, খুব একটা এটা কোনো বড় কোনো শহরই না। তো এখানে এই যে একটা পার্ট করে, ধরুন রামনগরটা ধরলো বা রামনগরের দুটো রাস্তা ধরলো আর তিনটে রাস্তা খোলা রেখে দিল, এখন এটার কাজটা কমপ্লিট করে মানুষ একটু ঘুরে হলেও যদি ওই রাস্তা দিয়ে যেতে পারে। কিন্তু এখন আমার বাড়ি থেকে যখন আমি ধলেশ্বর জেলা রুট ধরে আমি কোন দিক থেকে যাবো, আমার কোনো দিকে যাওয়ারই রাস্তা নাই, সবটাকেই কেটে কুটে একদম বরবাদ করে দিয়েছে, মানে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম নাই। তো এরকম সব সঞ্জয়বাবু যেটা বললেন ওনার এলাকার মানে এক্সপিরিয়েন্সটা কিন্তু সবাই একই রকম। আরেকটা মারাত্মক জিনিস আমি বলছি যেটা আমার নজরে এসেছে, সেটা হলো এই যে কাভার ড্রেন যেগুলো করা হয়েছে, সেই ড্রেনের যে উপরের যে স্ল্যাবটা যেটা ঢালাই দিয়েছে, এই ঢালাই দেওয়ার জন্য তার নিচে যে একটা সাপোর্টিং যে একটা দেয়, ওই যে ফ্লাইউড কিছু দেয় তার উপরে যে দেয়, এগুলো কিন্তু খোলা হচ্ছে না। তো আমাকে বললেন যে আপনি কি করে বুঝলেন? আমি বুঝেছি ওই যে মানে মেন হোল যেটা রেখেছে, ওই যে মানে লোহার যে একটা ঢাকনা, এখন এগুলি তো সরে নিয়ে যাচ্ছে সব, আমি তো বললামই আরেক ভয়ঙ্কর ব্যাপার। এখন এইটার ফাঁক দিয়ে দেখা গেছে যে সেগুলো সব নিচে, এগুলো আস্তে আস্তে পৌঁছে সব নিচে পড়বে। এখন এগুলো টেনে বার করবে কিভাবে? যদি স্মার্ট সিটির কাজ কমপ্লিটও হয়ে যায়, তাহলে ড্রেনগুলো যেভাবে অপরিকল্পিতভাবে মানে প্ল্যানের বাইরে যেগুলো মানে কোনো সিদ্ধান্তহীনতা, মানে তড়ি ঘড়ি করে, আমি তো দেখতে পাচ্ছি তড়ি ঘড়ি করে কাজগুলো করা হচ্ছে আর কি। যেমন সিপস গুলো এখন ফেলছে, যেখান থেকে ওই যে রাস্তার আমরা আমাদের সাইডের অংশ যেটাকে বড় বড় ড্রেনের মতো করে মাটিটা তুলে নেওয়া হচ্ছে, সেখানে এনে সিপ জ্বালছে, দারুণ জিনিস, ভালো কাজ। এটার মধ্যে কিন্তু কথা আছে সমপরিমাণে কিছু পরিমাণ মতো মশলা মানে মেখে এগুলোকে ঢালা আর কি, যাতে এগুলো সিমেন্টিং হয়, এগুলো একটার সঙ্গে যাতে একটা লেগে থাকে আর কি। আমার মনে হয় না এই কাজটা কোথায় হচ্ছে কিনা, আই ডাউট। তো এরকম ভাবে যেমন একটা রাস্তা, একটা বাড়ি থেকে লোকজন বেরোবে বা একটা গলির যে মুখটা, সেখানে আপনি ভিতরে আপনি ঢুকতে পারবেন না, আপনি বাইক নিয়ে ঢুকতে পারবেন না। এত সমস্যা, সেটাই বলছিলাম যে সমস্যাটা বহুমুখী। আর দ্বিতীয়ত কন্ট্রাক্টর যাদেরকে নিয়োগ করা হচ্ছে, আমি জানি না, হয়তো একজন বড় কন্ট্রাক্টর আছে উপরের লেভেলের, যিনি মূল কাজটা পেয়েছেন, তার আন্ডারে অনেকগুলো সাব কন্ট্রাক্টর আছে। এখন এই সাব কন্ট্রাক্টর আমার মনে হয় পাওয়ারফুল, সত্যি কথা বলতে কি, কারণ না হয় এরা পাত্তাই দেয় না কাজকর্ম করার। মানে আপনি ওই যে সন্ধ্যা যেটা বললেন, উনি বলছেন নিজে যে ভাই আমি পাইপটা কিনে দিলাম, কন্ট্রাক্টরকে বলছেন, ইঞ্জিনিয়ারকে বলছেন, উনি একটা প্রাক্তন প্রিন্সিপাল একটা কলেজের অধ্যক্ষ ছিলেন, উনি রিটায়ার্ড, ওনার মিসেসও অধ্যক্ষা ছিলেন, উনিও রিটায়ার্ড। আপনি দেখুন আমরা কি বলি, এরা তো সমাজের প্রথম শ্রেণীর নাগরিক নাকি? আচ্ছা আমরা না হয় স্কুলে চাকরি বাকরি করতাম বা যাই হোক সাধারণ, কিন্তু ওনাদের তো একটা প্রেস্টিজ আছে নাকি? সেটা তো আপনি একদম গুরুত্বপূর্ণ। না, উনি নিজে যখন বলছেন, ওনার কথাকে যখন পাত্তা দেওয়া হচ্ছে না, ঠিক তখন সাধারণ মানুষকে, একজন সাধারণ মানুষের যখন এই ধরনের কোনো কাজ হয়, আর প্রশাসন থেকে বিশেষ করে যখন নিগম থেকে যখন এক ঝাঁক মানে কর্তাবাবুরা যান, তখন তো ভাবখানা এমন থাকেন যে সবাই যাচ্ছেন সেখানে
দয়া করতে যাচ্ছেন, আসলে যাচ্ছেন তো সরকারি কাজ করতে, জনগণের সেবা করতে, জনগণের সুবিধা করে দিতে। তো সেখানটা যখন যান, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সে কথা বলে না, এবং তখন কথা শুনবে তো দূরে থাক। আপনি বলছেন যে সঞ্জয় স্যারের কথা শুনছেন না, তো অন্যরাও সাধারণ নাগরিকরা তো ভয়ে চুপসে থাকেন, কিসে জানা কি বলতে কি করবে, আর না হলে তো হাইকোর্ট তো রয়েছেই, অনেক কিছু দেখিয়ে দেবে, অনেক আইন দেখিয়ে দেবে, এবং এমনটা অভিযোগ কিন্তু প্রায় সময়। না না, আমি একটা কথা বলছি শোনা, যেটা সবচেয়ে বড়, আপনি প্ল্যানিং এর সম্পর্কে যেটা বলছিলাম, একটা কথা আমরা প্রায়ই বলি, শব্দটা শুনতে কিন্তু খুব ছোট, দ্য কেয়ারিং ক্যাপাসিটি, এটা কিন্তু একটা ডেঞ্জারাস ওয়ার্ড। মানে কি, আমি যে শহরে, আগরতলা শহরে কি পরিমাণ বৃষ্টি হলে কি পরিমাণ জল হবে, প্রত্যেকটি ড্রেন দিয়ে আমার কি পরিমাণে জল যাবে, কোথায় যাবে, এই ড্রেনটা কত তাড়াতাড়ি এই পরিমাণে জলটা ক্যারি করতে পারবে, তার কি সুদূর প্রসারী কোনো অঙ্ক কেউ করেছে? আমার মনে হয় সেটা তো আগে করা দরকার। নয়তো আপনি ড্রেন, আমি বললেন যে আপনি পাম্প লাগিয়েছেন, এই করেছেন, কিন্তু পাম্প যে লাগিয়েছেন, পাম্পটা লাগাবেন কিসের ভিত্তিতে? আপনাকে তো জানতে হবে যে আমার কি পরিমাণ, কত কিউসেক জল আমাকে ডেলিভারি দিতে হবে এতটুকু সময়ের মধ্যে। আর নয়তো তো দেখুন, জল এখন উন্নয়নের যুগে বড় বড় শহরও জল জমে, জল জমবে না সে কথা আমি বলছি না, কিন্তু কোশ্চেন হলো আপনি কত তাড়াতাড়ি সেটাকে পাম্প আউট করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি তার আগে একবার বলেছিলাম, আমি আজকে এটা বলছি না, যাই হোক, যেটা হলো যে ওই মানে হাওড়া নদীতে জল ফেলে, তাহলে তার পরবর্তী সময় যখন নদী যখন নাকি পূর্ণ হয়ে যায়, তখন ওই প্রান্তের লোকজনের, দক্ষিণ প্রান্তের লোকের কি অবস্থা হয়, এটা আমি বলছি না এখন। তো এখন আমার কাছে মনে হয়, আনলেস এন্ড আনটিল গভর্নমেন্ট ক্যান বেসিক্যালি এই অঙ্কটা সুষ্ঠুভাবে করতে পারছে, ততদিন পর্যন্ত এই যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলোকে আবার মানে আমার মনে হয় যে ড্রেনগুলো বানিয়েছে, অনেকগুলো ড্রেন আছে, এগুলো মানে আগের থেকে জল এখন বেশি কাভার করছে না, সেটা যে কোনো কারণে। ঠিক, একটা হাস্যকর ব্যাপার, আপনি প্রকৌশলী থেকে অধ্যক্ষ অবধি, শিক্ষাবিদ থেকে শুরু করে আইনজীবী অবধি, এই বা সমাজের প্রথম শ্রেণীর নাগরিকরা, বুদ্ধিজীবীরা, আপনাদের মতো সিনিয়র সিটিজেনরা, আজ পর্যন্ত কাউকে আমি দেখলাম না, স্টুডিওতে হোক স্টুডিওর বাইরে হোক, বা কাউকে শুনলাম না এই ড্রেনগুলো ভালো হয়েছে, এই ড্রেনগুলো খুব বিজ্ঞানসম্মত ভাবে হয়েছে, এই ড্রেনগুলোর জন্য আগরতলা শহরে জল জমবে না, আগরতলা শহরে এই 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 উপকার হবে 1 2 3, কেউ বললো না। সবাই শুধু ড্রেনের কোয়ালিটি নিয়ে সবকিছু। এখন আসল গলতটা ঠিক কোন জায়গায়? আরেকটা কথা বলছি, সেটা হলো সিটি যেভাবে ফাস্ট হচ্ছে, আপনি সব জায়গায় আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনি যেগুলো করছেন, যেমন আপনি যেমন ধরেন বিল্ডিং, আমি সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস জিনিস ফ্ল যদি আপনি লক্ষ্য করেন, দেখেন মিউনিসিপ্যালিটিতে আমাদের শহরে ছোট ছোট প্লটে আপনি দেখবেন বড় বড় রাইজিং বিল্ডিং হচ্ছে, একদম ঠিক আছে। তো এগুলো কি করে হচ্ছে? একটা আসলে তো এখন বিল্ডিং এর তো একটা নর্মস আছে, ঠিক আছে, এটা একটা সেকেন্ড। যে কোনো জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আগরতলা শহর থেকে বেরিয়ে যান, বেশ বড় বড় মল হয়ে যাচ্ছে। একটা মল হলে পরে এটাও কিন্তু ওই রাস্তার কেরিং ক্যাপাসিটি, কতখানি ট্রাফিক, কত লোক আসবে, কত গাড়ি যাবে, গাড়িগুলো কোথায় থামবে, এই যে সব বানিয়ে নেওয়া, বিল্ডিংটাকে পারমিশন দেওয়ার ব্যাপার না, ওইখানে যত সমস্ত লোক আসবে, তা হাউ ইট উইল ইম্প্যাক্ট দি আদার ফ্যাক্টরস, সেখান থেকে জলটা কি করে বেরোবে। সুতরাং এই যে একটা কম্প্রিহেন্সিভ যে প্ল্যানিংটা, ঠিক আছে, এই প্ল্যানিংটা তো আমার মনে ডার্ট আছে, আর না তো এরকম। প্রশ্নটা আবার সেই জায়গাতেই ঘুরে ফিরে যাচ্ছে যে সমস্যাটা আসলে গলতটা ঠিক কোথায়, প্ল্যানিং এ, এক্সিকিউশনে, নজরদারিতে, মানে মনিটরিং এ, নাকি আনস্কিলড লোকরা রয়েছে যারা এই কাজগুলো করছেন? দেখুন শুনুন, এখন আপনি যদি রিড্রেস করতে যান, যে কোনো একটাকে যদি আপনি ধরতে রিড্রেস করতে যান, তাহলে বাদ বাকি সবগুলো অটোমেটিক্যালি কারেক্টেড হবে। এখন মুশকিল হলো কি, এখন আপনাকে এগুলোকে কম্প্রিহেন্সিভ ওয়েতে আপনি আগে চিন্তা করতে হবে, আমি যদি বিল্ডিং যদি আমাকে যদি এক্সপানশন করতে হয়, আমাকে প্রথম স্ট্র্যাটেজি করতে হবে, আমি আগরতলা এই যে এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে আমি কি কি এক্সপানশন আমি করতে পারবো এবং আমি কি কি করব না, এগুলো আপনাকে, আপনি যদি সেন্ট্রাল রোড দিয়ে যান, এদিক থেকে গুলবাজার অব্দি যান, আপনি এখানে লক্ষ্য করে দেখুন কতগুলো বড় বড় মল হয়েছে। এখানে তো মলে তো মানুষ যাবেই, সেখানে গাড়ি নিয়ে যাচ্ছে, স্কুটার নিয়ে যাচ্ছে, মানুষ আসছে, ওইখানকার যে একটা ভিড় হচ্ছে, সেখানে যে গার্বেজ ম্যানেজমেন্ট আছে, সেখানে যে ওয়াটার একটা লগিং হচ্ছে, সুতরাং সমস্ত প্রবলেমগুলি একসঙ্গে অ্যাকসেন্টুয়েটেড হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। সুতরাং এগুলোকে খুব ভালো করে লক্ষ্য করতে। আমি তো আরেকটা কথা বললাম আমি আপনাকে, যেটা যে ছোট ছোট প্লটে যে বড় বড় রাইজিং বিল্ডিং গুলো হচ্ছে, আমি জানি না মিউনিসিপ্যালিটি কতদিন মানে ওয়েদার দে আর লিসেনিং টু ইট অর নট, কিন্তু
তার আগে তো একটা বিল্ডিং রুলস আগে দেখেছিলাম যে কোথায় যেন ত্রিপুরা রাজ্যে দেখেছিলাম না কার যেন একটা সুনির্দিষ্ট একটা প্লট অফ এরিয়া থাকতে হবে, কত কোন প্লটের মধ্যে কতটুকু বিল্ডিং আপনি তুলতে পারবেন। ঠিক আছে, পার্কিং স্পেসের ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। আপনি একটা আমি যেমন অনেক জায়গায় দেখেছি 1.5 ঘন্টা জায়গার উপর 4 তলা বিল্ডিং হচ্ছে। ইজ ইট পারমিসিবল? 4 তলা বিল্ডিং করতে গেলে তার সাইড কতখানি থাকতে হবে, সামনে কতখানি ছাড়তে হবে, পিছে কত। সরকার তো অনেক রকম কথা, নিয়ম তো অনেক রকমই আছে, কিন্তু বাট আলটিমেটলি যে বাস্তবে গিয়ে দেখেন হচ্ছে কিনা। না, এখন এখানে প্রশ্ন হচ্ছে, আমি আসবো ননি স্যার, এই যে আপনারা বললেন যে কোটি কোটি টাকা, বা আমরা সবাই জানি যে কোটি কোটি টাকা এই যে স্মার্ট সিটির নামে এসছে বা আসছে, এখন প্রশ্ন হচ্ছে যে শুধু স্মার্ট সিটি তো নয়, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্র সরকার বলুন বা এমনকি রাজ্য সরকার থেকেও টাকা, কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, করানো হচ্ছে। এখন উন্নয়নের আসল সংজ্ঞা যেখানে নাগরিক জীবনকে সহজ করা, সেখানে এই যে রাজ্যের ক্ষেত্রে উল্টোটা ঘটছে, এটা কেন ঘটছে? মানে উন্নয়নের বলি প্রস্তর কি তবে শুধু মানে বরাবরই ওই সাধারণ খেটে খাওয়া মানুষই হবে, নাকি একটা এটা সরকারকে, ওই যে বলা হয় যে লাল ফিতের পাশে ফাইল আটক হয়ে যায়, তার জন্য আমলাতান্ত্রিক হয়ে পড়েছে, তার জন্য এখন এটা কি সরকারকে কালিমালিপ্ত করার কোনো প্রয়াস বলে আপনি মনে করেন, এই ধরনের যে একটা জনদুর্ভোগ হচ্ছে উন্নয়নের নামে? না, সরকারকে কালিমা লিপ্ত কে করবে? সরকারের পলিসি যারা মেকিং করে বা যারা মন্ত্রী আছেন বা উচ্চ পদস্থ আমলা আছেন, আমলারাও তো অনেক সময় সরকার কি করে, আমলাদেরকে সরকারের বসংমত যে সমস্ত আমলারা আছে তাদেরকে অনেক সময় তাদের নিজের পছন্দ মতো জায়গায় বসায়। তো বসালে কি হয়, ওরাও কিন্তু তখন আর সত্যি কথাটা, সত্যি কাজটা বলে না। ওরা সাইকোলজিক্যালি, আইএস অফিসার টফিসার যারা আছে এরা খুব দক্ষ, এরা মানে এরা ভাবে যে এই মিনিস্টার আসলে কি চায়, তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা কি, থিঙ্কিংটা কি। তো এদেরকে খুশি করার জন্য যে কথাটা বললে, যেভাবে বললে খুশি হবে সেভাবে ওরা বলে। ওরা রিস্ক নিতে চায় না, কারণ তাদের তো ভোটের কোনো ব্যাপার স্যাপার নাই। এখন এই যে টাকাগুলো আসছে, টাকাগুলো অ্যাকচুয়ালি কত % টাকা খরচা হচ্ছে? আপনি যদি মনে করেন না, আমাদের ওই যে একসময় প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী, উনি নিজেই বলেছেন যে আমরা যে টাকা প্ল্যানিং এ বাজেটে করি, বরাদ্দ করি, জনগণ ইমপ্লিমেন্টেশনের স্তরে যেতে যেতে 30% টাকাও খরচা হয় না ঠিক মতন, এগুলো আগেই সব হয়ে যায়। এটা কিন্তু একটা বিশাল উক্তি, কিন্তু মানে উনি প্রাইম মিনিস্টারের চেয়ারে বসে উনি উপলব্ধি করেছিলেন ব্যাপারটা, যে উন্নয়নের অর্থগুলো ঠিক সেভাবে যায় না, সেভাবে খরচা হয় না। তো আমরা যখন অক্ষয় এখন দেখি অনেকে ভুইপুর হঠাৎ করে একটা লোকের কিছুই ছিল না, তার এখন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল বা কত কোটি টাকার মালিক হয়ে গেল, তো কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি তো এগুলো ব্যবসা বাণিজ্য করে হয় না, বা এরকমও না। তো সরকারি অর্থগুলো আসলে আমার তো মনে হয় এখানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না, আমাদের দেশে এখন যে সিস্টেমটা যেভাবে চলছে আর কি, যে পলিটিক্স করলে মোটামুটি একটু ভালোই চলা যায়। এখন আগের মতো যে বিষয়টা, যে সামাজিক ওয়ার্ক, সমাজসেবী, মানে মানুষের উন্নয়নের জন্য ডেডিকেশন, নিজেকে ইয়ে করা, মানে লোভ সম্বরণ করে নিজেকে ইয়ে করা, তো সেই ব্যাপারটা তো এখন আর হচ্ছে না। আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, হয়তো অনেকে রাগ করবেন আমার উপরে, কিছু করার নেই, যেটা প্র্যাকটিক্যাল আমার মতো মানুষ যেটা বলছেন। সুতরাং এক্ষেত্রেও আমি বলছি যে টাকাগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা কিন্তু, এখন ড্রেনটা যেভাবে হাইট করা হয়েছে, এই অনুপাতে রাস্তাকে যদি হাইট করতে হয়, তাহলে 100 মিটার রাস্তা করতে অনেক টাকার প্রয়োজন হবে, তার সঙ্গে সিপস লাগবে, তারপরে পিচ লাগবে, অনেক কিছু লাগবে, ঠিক কিনা? এখন এইটা করতে গেলে যে পরিমাণ টাকা, আমার মনে হয় না গভর্নমেন্টের তহবিলে বা এই স্মার্ট সিটি প্রকল্পে সেই টাকা কুলবে কিনা, তাহলে ওই রাস্তার নিচেই থাকবে। আরেকটা কথা আমি বলি প্রসঙ্গক্রমে, রাস্তাটা নিচেই থাকতে হবে স্যার, কারণ কি রাস্তাটা উঁচু করেছে আমার মনে হয় যে কাভার ড্রেনে, যাতে জনগণ যেন এটা দিয়ে ফুটপাথ হিসেবে চলাচল করতে পারে, নিরাপত্তা জনিত কারণে যাতে গাড়ি টাড়ি যদি না উঠে, এই জন্য হয়তো ইট ইজ এ গুড প্রপোজাল, এটা আমি ডু নট ফাইন্ড এনিথিং রং। কিন্তু প্রবলেম হলো যে ড্রেনটা যেটা বানিয়েছে, সেই ড্রেনটা ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী হয়েছে কিনা। যদি ড্রেনগুলো আমার মনে হয় ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী হয়নি বলেই সমস্যাটা দেখা দিচ্ছে। ওকে, ঠিক আছে, আমি হাফ ফুট যদি রাস্তা থেকে হাফ ফুট বা 1 ফুট উঠে থাকে উপরে, আমি সেই জায়গাটাকে ধরে নিলাম যে এটাকে একটা সেফটি জোন করে ফুটপাথ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমি ধরে নিলাম। কিন্তু এখন রাস্তার জলটা ওখানে ড্রেনে ঢোকার জন্য সেই লেভেলে রাখতে হবে, ওই 1 ফুট নিচেই একটা গর্ত থাকতে হবে, একটা হোল থাকতে হবে, এবং এই ডেপটা এমন থাকতে হবে যে জলটা যখন অন্য জায়গার জল যখন এই মানে শুকনো জায়গা দিয়ে আসছে, এটা যেন এই হোলটা দিয়ে আবার রিভার্স ব্যাক না করে ঠিক হয়। এখন আমি বলছি, এখন যে লেভেলে আছে রাস্তার লেভেলের থেকে
ড্রেনের যে লেভেলটা, নিচের যে লেভেলটা, এটা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই, খুব একটা বেশি ডিফারেন্স। কারণ রাস্তাগুলো যখন ড্রেনগুলো করে তখন আমরা তো দেখি, তাহলে রাস্তাটাকে উঁচু করতে হবে। আর দ্বিতীয়ত উনি যেটা বলছিলেন যে যাতে না উঠতে পারে, অসম্ভব। আমি এখনো যে দেখছি ক্রস স্ল্যাব করে করে গাড়িগুলো রেখে দিচ্ছে। আমরা হাঁটার সময়, আমি যেমন সকালবেলা হাঁটি, ভাবছি ওই ড্রেনটার উপর দিয়ে যাব, কারণ এদিকে তো গর্ত আছে, মানে যেতে পারছি না। পাটা কোন সময় কখনো যদি মানে স্লিপ টিপ কেটে কেটে যদি ভেঙে টেঙে যায়, তো যাওয়ার সময় দেখা যায় সোজা করে একটা গাড়ি তুলে রেখে দিয়েছে, অথবা একটা ওই যে ঠেলা যেটা করে ওই হকাররা যে সমস্ত জিনিসপত্র বিক্রি টিক্রি করে এটা দিয়েছে, বা কারো বাড়ির সামনে, সে তার বাড়ির সামনে সব জায়গায় একই রকম হাইট নেই, কোন জায়গায় কম আছে, বেশি আছে, গাড়ি উঠে যাচ্ছে। শুধু ড্রেন ছাড়া আরেকটা বিষয় একটু আমি বলছি, এটা হয়তো পরে আবার ভুলে যাব। এখন ওই যে উনি যেটা বলছিলেন জলের মানে ক্যারিং ক্যাপাসিটি কতটা আছে জলের, রাস্তাটা মনে করুন 5-10 ফুট ছিল ড্রেনটা, আগে পুরনো ড্রেনটা ছিল 10 ফুট, এখন এটা হয়ে গেছে 5 ফুট একই লেভেলে করতে গিয়ে। তাহলে সব জায়গায় কিন্তু জলের ফ্লোটা কিন্তু সব জায়গায় সমান থাকে না। তো এখন কি হচ্ছে আমি দেখেছি আর কি, একটা লেভেলে করতে গিয়ে জলের যে ক্যারিং ক্যাপাসিটি যেটা, সেটা কিন্তু অনেকটা এনক্রোচড হয়ে গেছে। আমি জানি না ইন ফিউচারে কি হবে। এবার কপাল ভালো, হেভি শাওয়ার কিন্তু হয়নি, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ধীরে ধীরে হয়েছে, মানে একটা রিভিশন দিয়ে দিয়ে বৃষ্টিটা হয়েছে। কিন্তু হেভি শাওয়ার আমরা যেটা বলি যে জল, যেমন হাওড়া নদীর প্রমাণ, হাওড়া নদীর জল কিন্তু এবার শহরে ঢুকেনি, কারণ লেভেলটাই উঠেনি। তাহলে দক্ষিণ চন্দ্রপুরের অবস্থা খুব কাহিল হতো। ঠিক আছে, এখন দক্ষিণ চন্দ্রপুরে দেখবেন একটা ফ্ল্যাট বাড়ি, সন্ধ্যাবাবু যেটা বলছে, সন্ধ্যা যে ফ্ল্যাট বাড়ি এখানে একটা হচ্ছে, এখানে এটাকে এমন উঁচু করে ইয়ে তুলেছে আর কি, দুপাশের জায়গা, এই নিচের যে জায়গাটা, এদিকে হাওড়া নদীর জলটা ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যেত, এখন তো বেরোবার জায়গাই নেই। যদি অন্যবারে গেল বছরের মতো যদি বৃষ্টি হতো, এবার কি যে পরিণতি হতো, ঠিক আছে, অবশ্যই দেখা যাবে, সাংঘাতিক অবস্থা। এখন বেসিক্যালি ব্যাপার হলো শুধু কেবলমাত্র তো ড্রেনের সমস্যা না, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা ড্রেন নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রশ্নটা সেখানে ছিল না। আমি জনদুর্ভোগ যে হচ্ছে এখন, এটা কি এই যে স্যার যেটা বলছিলাম, অনেকেই এটা বলেন যে পলিসি মেকাররা বা যারা এই প্ল্যানিং গুলো করছে তারা ভূমিপুত্র না, মানে আমার এই রাজ্যের মানুষ না, তার জন্য ওরা কোনো জায়গায় বুঝতে ভুল করছে, বা কোনো জায়গায় এমন হচ্ছে যে যারা আমাদের রাজ্যের, যারা এই মাটিটাকে ভালো চেনে, এই কোথায় আগরতলা শহরে আনাচে কারণ আগরতলা শহর না, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সমস্যা, এই যে আজকে রাস্তা নিয়ে এত সমস্যা, এই যে খোয়াই যাওয়ার রাস্তা নিয়ে এত সমস্যা হচ্ছে, জাতীয় সড়কের মেরামত হচ্ছে, কিন্তু এটা এমন ভাবে হচ্ছে যে মানুষ দুর্ভোগই পোহাচ্ছে। সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে হলো না, যে একটা সাইড করে সেখানে সবকিছু গাড়িগুলো চলাচল করছে, অন্য সাইডে কাজ হচ্ছে, এজন্য হচ্ছে না। এটার পেছনে কি মানে মানে কি মনে করেন? অনেকেই বলছেন যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার এটা একটা গভীর চক্রান্ত হলেও হতে পারে। আপনার এই জায়গাটাতে কি বিশ্বাস? না দেখুন, আমি ব্যক্তিগত মনে করি সেটা হলো প্ল্যানিং যিনি বা যারা করছেন, ওনারা তো করছেন বেসিক্যালি, ওনাদেরকে তো কতখানি ফ্রি হ্যান্ড আছে সেটাও আমার জানা নেই। সেকেন্ড হলো আগরতলা শহরের যে জিওগ্রাফিটা কি, বা কি ধরনের মানে ফিজিওগ্রাফি যেটাকে বলে, এটা কিরকম, ঠিক আছে, অনেকেই বলে, আমরা সবাই জানি এবং বলি এটা করায়ের মতো অবস্থা। সুতরাং ওইখানে কতখানি উন্নয়ন করা যাবে বা কতটুকু এই মানে করা উচিত, সেটাকে মাথায় রেখে আগামী দিনের উন্নয়নগুলোকে আনতে হবে। সুতরাং যারা বাইরে থেকে আসছেন ওনাদের কাছে তো সমস্ত পিকচারটাই আছে। এখন শহরের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা আমার যেটা আগামী দিনের জন্য যেটা চিন্তা করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো বড় ধরনের কোনো নতুন কোনো মানে 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 উন্নয়ন প্রকল্প যতটা সম্ভব জলমগ্ন যে জায়গাগুলো হয় এগুলোকে এড়িয়ে করা উচিত। আমার আগরতলা শহরে করা উচিত আমি বলছি না, করার কথা আমি বলিনি, আমি বলছি যে এলাকাগুলি বেসিক্যালি জলমগ্ন হয়ে যায় সহসায়, এগুলোর বাইরে আপনাকে শহরটাকে নিয়ে যেতে হবে। এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু দ্যাট এক্সপানশন হচ্ছে মানে কি, সেটা হচ্ছে মানে ধরেন না মানুষের কিছু কিছু ধরেন না হঠাৎ করে হচ্ছে, কিন্তু সেটা হতে হবে গভর্নমেন্ট লেড, ঠিক আছে, গভর্নমেন্টের পলিসি লেড, ঠিক আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখে দেখুন, আমতলী থেকে একটা রাস্তা এদিকে খয়েরপুর অব্দি গিয়েছে, বাইপাস আমরা যাকে বলি, ওইখানে আপনি গিয়ে লক্ষ্য করে দেখবেন অনেক রাস্তার আশেপাশে যত ভূমি ছিল বা জায়গা ছিল, এগুলো সাম বিজনেস এস্টাবলিশমেন্টের কাছাকাছি, এগুলো মানে ওনাদের কাছাকাছি আছে, ওনাদের হস্তগতি আছে।
তো ওই সমস্ত এখন ওই এলাকাগুলোতে আপনি ডেভেলপমেন্ট করতে গেলে সরকার যাবে কিনা, তার জন্য ফিজিবিলিটি আছে কিনা, ডেভেলপ করতে গেলে যে পরিমাণ জিনিসগুলো দরকার, ধরেন না হয়তো আমাকে ড্রেনেজ নিয়ে যেতে হবে, আমাকে ইলেকট্রিসিটি হয়তো নিয়ে যেতে পারবে, প্লাস ওয়াটার কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি, সমস্ত কিছু মিলিয়ে ঠিক আছে একটা মানে নগর বানানো যায় কিনা, বা স্যাটেলাইট টাউনের কথা আমাদের মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন। কিছু কিছু উন্নয়ন আবার আমরা দেখেছিলাম যে এদিকে এই মোহনপুর রাস্তা ধরে আপনার আমাদের যে ওই মানে দ্যাট ইজ মানে কামালঘাট বা এই এলাকায় কিছু কলেজ টলেজ গিয়েছিল, কিন্তু ওইখানেও কিন্তু ডেভেলপমেন্টের কিন্তু যে লক্ষ্য করা যাচ্ছে, স্কুল কলেজ গিয়েছে কিছু, বা কিছু হয়তো বিশ্ববিদ্যালয় এখানে ইকফা ইউনিভার্সিটি গিয়েছে, বা এগ্রিকালচারাল কলেজ টলেজ এখানে আছে, কিন্তু সেখানেও ডেভেলপমেন্ট আমার মতো প্ল্যান্ড ওয়েতে করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আগরতলা শহরের উপর আর কোনো চাপ, বাড়তি চাপ না দিয়ে আগামী দিনে এক্সপানশনটা ওই দিকে নেওয়া উচিত, এবং সেটা গভর্নমেন্ট লেড হওয়া উচিত, এবং সরকারকে নীতির ব্যাপারে যে সমস্ত নীতি নেবে, ঠিক আছে, যে সমস্ত রুলসই সরকার করবে সেগুলো যেন এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড হয়। এবং সরকার আরেকটা কথা, যেটা শহরের আগরতলা শহরের কত লোক আগরতলা শহরে লাস্ট অব্দি বসবাস করতে পারবে, সেটাকেও কিন্তু সরকারকে আগে মাথায় চিন্তা করে রাখতে। হ্যাঁ, জানি যে এটা করাটা অনেক সময় অসুবিধা, কিন্তু এই জন্যই সরকারকে কি করতে হয় যে কিছু কিছু স্যাটেলাইট টাউন করে দিতে হয়, যেখানে নাকি মানুষ ওই দিকে ঝুঁকবে। হ্যাঁ, যেহেতু আগরতলা শহরে না ঝুঁকে যদি ওই দিকে যদি আমাকে যদি ভালো স্কুল, ভালো কলেজ, বিজনেস এস্টাবলিশমেন্ট আমি যদি ওইখানে সরকার যদি গড়ে দিতে পারে, মানুষ অটোমেটিক্যালি মানুষ ওই দিকে যাবে। কারণ কি, যেহেতু যখন দেখবে আগরতলা শহরের মধ্যে অ্যাফোর্ড করাটা বা সেম পয়সায় বাইরে আমি সেম এমিনিটিস গুলো পাচ্ছি, ম্যান উইল ডেফিনেটলি গো। আমার মনে হয় অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। ননি স্যার, এই জগা খিচুড়ি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মানে সুনির্দিষ্ট পথ কি বলে আপনার মনে হয়? মানে এখানে এই যে বলা হয় বারবার লাল ফিতার ফাঁস ছিঁড়ে বেরিয়ে আসার জন্য কি করতে হবে আগরতলা শহরকে? এখানে একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই, যে এখানে যে বাইরের বহিরাগত ইঞ্জিনিয়ার বা বহিরাগত টেকনোক্র্যাট যাদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু বহিরাগত আমি কি করে বলবো, কারণ আমাদের আগরতলা শহরের যে শহরটা যখন স্মার্ট সিটি এটা হচ্ছে, স্মার্ট সিটি না শুধু, আমরা একটা বিল্ডিংও যখন করি তখন আমাদের অন্তত 50 বছর, 60 বছর, 100 বছরের টার্গেট থাকে যে এই বিল্ডিংটা এত বছর টিকবে। এখন শহরের মধ্যে যে স্মার্ট সিটির জন্য যে প্ল্যানটা হয়েছে, এটা নিশ্চয়ই 50-60 বছর একটা টার্গেট ধরে করা হচ্ছে, বা 30 বছরও যদি ধরা হয়, যে ধরে আমি মনে করি যে 30 বছর আমার যে কাজটা আমি করলাম সেটা এতদিন ধরে লিঙ্গার করবে, ঠিক আছে। এখন এটা যদি বাইরের ইঞ্জিনিয়ারও যদি করে থাকে, বা বাইরের থেকে যদি কোথাও কেউ করেও, তা আমার রাজ্যের তো মনিটরিং আছে, বা এখানকার যারা চিফ ইঞ্জিনিয়ার আছেন, এখানকার যারা মানে মন্ত্রিসভার লোক আছেন, তারা তো তাদেরকে বলবেন যে আপনারা এইভাবে এইভাবে করুন, আমাদের শহরটার এই কন্ডিশন এটা আছে। কিন্তু বাইরের যে কথাটা, এটাকে আমি কিন্তু পুরো মেনে নিতে পারছি না। আমার কাছে একটাই প্রশ্ন, যে স্মার্ট সিটি হোক, এবং স্মার্ট সিটি আমাদের দরকার, কিন্তু প্ল্যানিংটা এমন যাতে দরকার হয় যে এইবার আমি এর আগের একটা আলোচনায় এখানে বলেছি যে স্মার্ট সিটির জন্য আগরতলা শহরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবার যেভাবে দেদার হাতে টাকাটা ঢেলে দিয়েছেন, 10 বছর পরে কিন্তু এই টাকাটা এইভাবে কিন্তু আর দেবে না। কারণ গভর্নমেন্টের লিস্টে আছে যে আগরতলা স্মার্ট সিটির কাজ হয়েছে, এখন 6 মাস পরে বা 2 বছর পরে আবার টাকাটা দেবে, কিন্তু তখন কিন্তু হবে না। কিন্তু শহরের মানুষের ভোগান্তিটা যদি সেটা যে এই জায়গার মধ্যে যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আর ওই আবার ভুগতেই হবে, তাহলে আরো বাড়বে। হ্যাঁ, ভোগান্তিটা কিন্তু আরো বাড়বে যদি সেটাকে এখনই মিটিগেট না করা হয়, তাহলে দিন দিন বাড়বে। ওইভাবে ইয়ে করে আমি অন্তত অনুরোধ করব, যারা আমাদের রাজ্যের যারা মন্ত্রী আছেন বা অন্যান্য যারা আছেন রাজ্যে, যারা আমাদের মানে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের এই বিষয়টা যদি তারা যদি সূক্ষ্মভাবে যদি বিষয়টা না করেন, তাহলে কিন্তু এটা মানে গোড়ায় একটা বিশাল গলদ থেকে যাবে। এই গলদের জন্য কিন্তু ওনাদেরকেও কিন্তু ইন ফিউচারে কথা শুনতে হবে যে এইটা কি করলো, কারা করলো, সেখানে আগের কি করেছে, কে কি করেছে, সেই সমস্ত করে কিন্তু লাভ হবে না। প্রেজেন্ট থিঙ্কিং আমাকে প্রেজেন্ট ভাবে সেভাবে আমি রেকটিফিকেশন করার যেহেতু আমার স্কোপ আছে, এবং এই স্মার্ট সিটি করার সময়ই কিন্তু আমাদের সবচেয়ে স্কোপটা তৈরি হয়েছে, যে পুরনো যেখানে আগরতলা শহরের যে সমস্ত অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা যেগুলো নিয়ে এখানে যে কাজটা হয়েছে, সেই কাজগুলোকে রেকটিফিকেশন একটা বিশেষ একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। আরেকটা যেটা বিষয় যেটা বলা হচ্ছে, আগরতলা শহরে কত লোক আছে এখনো, শহরে অনেক জায়গা বিশাল বিশাল ফাঁকা জায়গা পড়ে আছে। মানে একটা কর্পোরেশনের, মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা এরিয়াতে
একটা বড় শহরের মধ্যে দেখেছি আমরা যেভাবে বসতি থাকে, জনঘনত্ব থাকে, সেই তুলনায় কিন্তু আগরতলা শহরে সেইভাবে এখনো ঘনত্ব হয়নি। এবং এই ছাড়া আমরা এখন দেখেছি এখন যারা কিনে জায়গা, যারা কিনে বাড়ি টাড়ি করে যারা, তারা এখন শহরের যে এক্সটেনশন এরিয়াটার থেকে বেশি চলে যাচ্ছে। যেমন ধরুন আপনি দক্ষিণ দিকে হোক বা উত্তর দিকে হোক, এখন এইদিকে হোলি ক্রস কলেজ অব্দি দেখলে পরে আমাদের মনে হয় এখানে কত বাড়িগুলো কত দারুণ হয়েছে। একসময় সানমারি টানমারি এই সমস্ত অঞ্চলগুলো আমরা দেখতাম, আমরা এগুলিতে হিসাবের মধ্যে কাউন্টে ধরতাম না। এখন সানমারি গেলে আমার মনে হয় যেমন আমাদের শহরে রামনগর, কৃষ্ণনগর বা দলেশ্বর, আমার কোনো গলির থেকে ওই অঞ্চলের গলি অনেক বেশি উন্নত হয়ে গেছে, অনেক সময় ভালো হচ্ছে আর কি। এটাই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। সঞ্জয় স্যার আপনাকেও ধন্যবাদ, ননী স্যার আপনাকেও ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আগেও আপনারা কথা বলেছেন এবং নাগরিক সমাজ অবশ্যই সচেতন, আমাদের এই রাজ্যের নাগরিক সমাজ সচেতন, বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিক সমাজ কথা বলে, আজও আপনারা বললেন, অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন। দর্শক বন্ধুরা, জনগণ দাবি তুলছে দিনের বেলায় ট্রাফিক জ্যাম তৈরি করে কাজ বন্ধ করতে হবে এবং রাত্রিকালীন বা কম জনবহুল সময়ে কাজ করার নির্দেশিকা জারি করতে হবে। এটা কি অন্যায়? এটাই তো হওয়া উচিত। ড্রেনেজ প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাজের স্বচ্ছতা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের আওতায় আনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ড্রেনেজগুলো, যে ড্রেনেজ কভার ড্রেনগুলো করা হয়েছে, সঠিকভাবে করা হয়েছে তো? যে অভিযোগগুলো আসছে সেগুলো ঠিক কিনা? ডাস্টবিন ব্যবস্থাপনা ও অলিগলির নিকাশি ব্যবস্থা অবিলম্বে ঢেলে সাজাতে হবে, যাতে সাধারণ মানুষকে আর এক ফোঁটা নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। উন্নয়ন মানে মানুষের জীবন সহজ করা, তাকে দুর্বিষহ করে তোলা নয়। তাই সেই দায় এড়িয়ে যেতে পারে না প্রশাসন। জনগণের সমস্যাগুলো সমাধান করার কতটা চেষ্টা হচ্ছে সেদিকে নজর রেখেছি আমরা। আর আপনারা সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।